যে তোমার সাথে তো আমার অনেক পুরান ব্যাচের স্টুডেন্ট, তুমি মোটামুটি ভুলে গেছি কোন ব্যাচের স্টুডেন্ট, মেবি 277, রাইট? এরকম মনে হয়। ইয়েস। সো উম, মোটামুটি মানে ওল্ড একটা ব্যাচের স্টুডেন্ট তুমি ছিলা। এন্ড পাশাপাশি আহ, যেহেতু অফার চলে আসছিল, আমি বলছিলাম, তুমি কয়েকবার নক দিয়েছিলে আমাকে যে ভাই, তখন আমার আবার প্রবলেম হয়ে গেছিল আমার যে ক্রেডিট কার্ড ওটাতে। তো তুমি তখন অফারটা নিতে পারো নাই, বাট আলহামদুলিল্লাহ রিসেন্টলি তুমি অফারটা নিয়ে এক্সাম দিয়ে ফেলছো, যেটা ভালো লাগছে আমাদের সবারই। তো ইনিশিয়ালি তোমার কথা যদি বলি, তুমি তো খুব আর্লি শুরু করছো। যেমন আমরা আফটার ম্যাক্সিমাম যারা আমরা থাকি স্টুডেন্ট অবস্থায়, তারা হয়তো বা একটু স্কিল ডেভেলপমেন্টের যে পার্টটা থাকে, তারা অনার্স লেভেলে গিয়ে আমরা স্টার্ট করি। এখন তুমি তো খুব দ্রুত স্টার্ট করছো। এখন কেন দ্রুত স্টার্ট করছো, এটা হচ্ছে আমার প্রথম কথা, যে তুমি কেন স্কিল ডেভেলপমেন্টে এত দ্রুত চলে আসছো, বা এরকম একটা ফিল্ডে, মোটামুটি হার্ড একটা ফিল্ড সাইবার সিকিউরিটি, স্টিল নাও দেখা যায় ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে অনেকে বলে যে 3 মাসে হয়ে যায়, আমরা এরকম কিছু বলি না। বাট তোমাকে অ্যাটলিস্ট 1 বছর পড়াশোনা করতে হবে, 6 মাস কিছু কিছু স্টেপ আছে, এগুলো নিয়ে কিছু আর্নিং করা যায়। বাট ভালো মতো প্রপারলি অ্যাটলিস্ট 1 ইয়ার টাইম দিতে হবে যে জুনিয়র হিসেবে কাজ করতে গেলে। তোমার যে স্টার্ট আপটা তুমি কেন স্টার্ট করলা সাইবার সিকিউরিটি এত কম বয়সে? জি, ধন্যবাদ ভাইয়া। সো প্রথমে হচ্ছে আমার আমি যখন এসএসসি পরীক্ষা দেই আর কি, আমি তো হচ্ছে এসএসসি 2022 ব্যাচ আর কি। সো ওই এক্সামটা দেওয়ার পরে আমি হচ্ছে আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে কি করা যায় বা কোন ক্যারিয়ারটাকে চুজ করা যায় আর কি। তো সেই ক্ষেত্রে ঘাটতে ঘাটতে সাইবার সিকিউরিটি নিয়ে জানলাম, শুনলাম, একটু রিসার্চ করার চেষ্টা করলাম। তো সেইখান থেকে আর কি ফ্যাসিনেশনটা কাজ করে আর কি। তো আমি যখন এসএসসি পরীক্ষাটা দেই তখন হচ্ছে আমার বাবা মা আমাকে এইটা মানে পারমিশন দেয় নাই যে তুমি এটা করো বা তোমার ল্যাপটপ কিনে দিব, এরকম কিছু একটা। তো আমি যখন এইচএসসি দিলাম আর কি, এইচএসসি দেওয়ার পরে মোটামুটি একটা দিছে আর কি কিনে, যে ঠিক আছে তুমি এবার করো। তো এরপর হচ্ছে আমি একটু একটু করে ট্রাই করলাম আর কি। তো প্রথম দিক দিয়ে তেমন প্রপারলি সময় দিতে পারিনি, লাস্ট 3-4 মাস আর কি একটু বেশি সময় দিছি আর কি মোটামুটি। তাও এটা খুব যে বেশি এফোর্ট তা না, একদমই এক্সট্রিম লেভেলের তা না, এই আর কি। স্ট্রাগল ভাইয়া এখানে আমার হচ্ছে যে বললাম তো ফ্যাসিনেশন জায়গা থেকে এখানে আসা না, ভালো লাগে আমার আর কি। সো ম্যাক্সিমাম দেখবেন আপনি যারা হচ্ছে এটা নিয়ে বলে তারা হচ্ছে ওই যে ধরেন ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন কাজ করে হ্যাকার হবো বা হ্যাকাররা কিভাবে এটা করে, বা মানে ওই যে মুভি টুভি দেখে না, এই কারণে ওই সব জায়গা থেকে আর কি আমার আসলে ফ্যাসিনেশনটা শুরু হয়। তো ওইখান থেকে আর কি এদিকে আসা আসতে ধীরে আর কি। আচ্ছা। তো ইনিশিয়ালি তোমার যে হ্যাকিং জার্নিটা মোটামুটি আর্লি শুরু করছো, যেটা আসলেই সত্যি তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো। কারণ আর্লি স্টার্ট করলে একটা আর্লি রেজাল্ট নিয়ে আসা যায় দ্রুত। যেহেতু তুমি এখনো লাইক যে বয়সে সবাই ধরো ঘুরতেছে ফিরতেছে, তুমি ওখানেই একটা স্কিল ডেভেলপমেন্টের যে পর্যায়ে চলে আসছো, এটা আসলে সত্যি প্রশংসার যোগ্য। তো ইনিশিয়ালি তুমি তো আফটার দ্য কোর্স মোটামুটি একটা টাইম নিছো, এই সময় কি করছো মেইনলি? ইজিপিটি তো দিলা রিসেন্টলি, বাট তুমি তো অ্যাটলিস্ট 6 মান্থ প্লাস টাইম পাইছো আফটার দ্য কোর্স। তখন মেইনলি তোমার কি মনে হয়েছে যে আমার কি করা উচিত, বা আমি কি মুভ অন করবো কিনা? কারণ আমরা কোর্স করার পর তোমাদেরকে কয়েকটা ক্যারিয়ার পাথ দেখাই, এদিকে তোমরা যাইতে পারো। যেমন তোমাদের মতো অনেকে আছে শুধু ওয়েব, আবার অনেকে আছে সিস্টেমে, যেমন অনেকে শুধু লাইক ফ্রিল্যান্সিং, যে ফাইবার আপওয়ার্কে যে কাজগুলো পাওয়া যায়, বিশেষ করে ফাইবারের যে ছোট ছোট কাজগুলো, যেমন ধরো ম্যালওয়্যারের কাজগুলা, বেসিক যে স্ক্যামিং এর কাজগুলো, এগুলা করো। তুমি স্টিল নাও ওগুলাতেও যাও নাই। তো আপনার তার কোর্স, তোমার টার্গেটটা কি, যে স্টিল নাও যে আমি এদিকে আগাবো? থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা যখন কোর্সটা শুরু করছিলাম, মানে আমাদের কোর্সটা যখন শুরু হয়েছিল তখন হচ্ছে আপনার 24-এর আহ, আগস্ট সেপ্টেম্বরের দিকে, আহ, আগস্ট, হ্যাঁ সেপ্টেম্বরের দিকে আমাদের কোর্সটা শুরু হয়েছিল। তো কোর্সটা শুরু হওয়ার পরে উম, আমি কি ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলতে পারো। আচ্ছা। তো শুরু হওয়ার পরে আমি হচ্ছে তো বললাম যে এসএসসি 24 ব্যাচ। তো তখন তো হচ্ছে আবার আমাদের এসএসসি পরেই তো আমি ভর্তি হয়েছিলাম কোর্সের মধ্যে, তখন তো হচ্ছে আমাদের আবার ওই যে অ্যাডমিশন জার্নিটা শুরু হয়ে গেছিল আর কি। তো ওই দিকে একটু হালকা পাতলা সময় দিয়েছিলাম আর কি, তখন আর কি সাইবার সিকিউরিটিতে এমন একদম মানে ভালোভাবে আর কি সময় দেওয়া হয় নাই। তো ওইখান থেকে আর কি পরবর্তীতে যখন আমার হচ্ছে অ্যাডমিশন মানে সময়টা পার হয়ে গেছে, তখন থেকে আমি হচ্ছে আসলে চেষ্টা করলাম যে সাইবার সিকিউরিটি একটু ভালো সময় দেওয়ার আর কি, জানার চেষ্টা করলাম।
পরবর্তীতে কোর্সটা কমপ্লিট করছি, করার পরে হচ্ছে আপনার এক্সাম ভাউচার নিলাম, আপনার সাথে কথা বললাম, ভাউচার নিলাম, ভাউচার নেওয়ার পরে দিয়ে ফেলছি আর কি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মেইনলি তুমি যে এই যে টাইমটা যে পার করছো যে বিফোর ইজিপিটি, টাইমে ছিল না যেহেতু তোমার এক্সামের একটা সময় ছিল ওই সময়। তো তোমার স্টিল নাও যে টার্গেটটা কি আছে যে আমি কোন দিক নিয়ে আগাবো, বা এখন তো দেখা যাচ্ছে যে মোটামুটি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, মোটামুটি দেখা যায় তোমাকে খুব ভালো কোডারও হইতে হবে, পাশাপাশি অফেন্সিভ ডিফেন্সিভ দুইটারই নলেজ থাকবে। যেমন তুমি ডিফেন্সিভ হুট করে গেলে চলে যেতে পারো, সমস্যা না, বাট তখন গিয়ে আবার আফসোস করা লাগবে যে আমার যদি আরেকটু অফেন্সিভ নলেজ থাকতো তাহলে আমি ডিফেন্সিভে ভালো করতাম, কারণ অ্যাটাক জানলে অ্যাটাক ডিফেন্ড করা ইজি হয়ে যায়। তো তোমার এখন টার্গেটটা কি থাকে এখন, যেহেতু তোমার একটা অফেন্সিভ সার্টিফিকেশনও হয়ে গেছে, তো তোমার এখন মেইনলি মেজর টার্গেটটা কি যে আমি অফেন্সিভে কিছু একটা ভালো করবো, আর কোন দিকে মুভ অন করবো? হ্যাঁ ভাই, এখন যেহেতু আমি অফেন্সিভ নিয়ে আসি, তো আমার হচ্ছে আরো জানা দরকার অনেক, যেহেতু এজিপিটি হচ্ছে একটা এন্ট্রি লেভেল সার্টিফিকেশন, এটা তেমন কোনো বড় একটা ব্যাপার না। তো এই ক্ষেত্রে এই অফেন্সিভ সিকিউরিটিতে আসলে আরো বেশি কিছু জানার এবং আরো কিছু সার্টিফিকেশন নেওয়ার ইচ্ছা আছে, আরো বেশি ডিপ নলেজ নেওয়ার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, তো আচ্ছা আমরা মোটামুটি অনেকে হয়তো ওয়েট করতেছে যে ইজেপিটি সম্পর্কে জানার জন্য। তো ইনিশিয়ালি যদি আমরা একদম শুরু থেকে শুরু করি, তুমি ইজিপিটি এর কথা জানতে পাও কখন, যে ইজিপিটি নামে কিছু একটা আছে, আমরা এটা মুভ অন করতে পারি, বা কোথা থেকে শুনছি? হ্যাঁ ভাইয়া, যখন হচ্ছে আমরা ওই যে কোর্সে ভর্তি হলাম তখন হচ্ছে আমি তেমন সময় দিতে পারিনি, বাট হচ্ছে আমি সবসময় রেড টিমের রেড টিম বাংলাদেশের ফলো করার চেষ্টা করতাম। তখন দেখতাম যে আসলে ভাইয়ারা লাইভ সেশন করে, আমাদের যে বিভিন্ন গেস্টরা আসতো লাইভ করতেন। সো ওনাদের থেকে আসলে জানলাম যে কয়েকটা ভিন্ন সার্টিফিকেশন আছে, এন্ট্রি লেভেল সিএইচ, ইজিপিটি, সিআরটিএ, এগুলি আর কি। সো ওই ক্ষেত্রে দেখলাম যে আমার ব্যাচমেট যারা আছে বা আমার পরের ব্যাচ যারা ছিল তারা হচ্ছে নিতেছে। তো আমিও তখন থেকে ওইখান থেকে কিউরিওসিটি কাজ করলো যে আসলে ইজিপিটিটা কি নেওয়া যায় কিনা। সো পরবর্তীতে আপনাদের সাথে আপনার মেসেজ দিলাম, ভাই কি করবো, এখন তো ইজিপিটি নেওয়ার ইচ্ছা। তো বললেন ঠিক আছে তুমি তো নিয়ে না ভাউচার। তারপর নিয়ে নিলাম আর কি, আল্লাহ ভরসা করে। তারপর হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, আসলে ইজিপিটি এর ক্ষেত্রে তুমি কতটুকু সময় নিয়েছো প্রিপারেশনের জন্য, আলাদা এক্সট্রা টাইম নিয়েছো কিনা? মেইনলি তো ভাইয়া হচ্ছে এখানে ধরেন আমরা যদি ইনিশিয়ালি চিন্তা করি, যেমন ইজিপিটি মানে ভাউচার কেনার পরে ওরা যে হচ্ছে কোর্সটা প্রোভাইড করে, ওইখানে হচ্ছে আপনার মানে এ টু জেড তো সবকিছু কভার করে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে। তো এই ক্ষেত্রে যদি কেউ যদি প্রপারলি সময় দিতে পারে, 3 মাস যেহেতু টাইম থাকে এই কোর্সটার, প্রপারলি যদি 3 মাস একদম ডেডিকেটেডলি টাইম দিতে পারে, তা আমার মনে হয় যে ও হচ্ছে আর কোথাও যাওয়ার দরকার নেই আসলে, ওইখান থেকে পারবে। বাট হচ্ছে এখানে যদি ডেডিকেটেডলি হচ্ছে আমাদের কেউ কারোরই সময় দেওয়ার হচ্ছে সুযোগটা হয় না আসলে। তো এই ক্ষেত্রে প্রথম দিকে যদি আমরা হচ্ছে আর কি প্রাথমিক যে এন্ট্রি লেভেল যে নলেজ গুলি আছে বা বেসিক যে নলেজ গুলি আছে, যে টপিক গুলি আছে, ওইগুলোর প্রতি যদি আমাদের একটু আইডিয়া থাকে, তাহলে হচ্ছে এখান থেকে এখানে আর কি কোর্সটা কাভার করতে আর কি খুব ইজি হয় আর কি, খুব দ্রুত করা যায় এই আর কি। আর আচ্ছা আমার হচ্ছে সময় লাগছিল মোটামুটি ধরেন 1 মাসের মতো। আচ্ছা, তুমি তো যে টাইম নিলা, 1 মাস টাইম নিয়ে এক অনেক মাস আসলে। আহ 1 মাস হচ্ছে ভাই আমার প্রপারলি লাগে নাই, বাট আমার হচ্ছে এইখান থেকে আমি একটু অসুস্থ ছিলাম 10 দিনের মতো, এই আর কি মিলিয়েছিল আর কি, টোটালি আর কি ধরতে গেলে 1 মাস আর কি। আচ্ছা, এই সময়ের মধ্যে তুমি ধরো যেহেতু অনেক কিছু ফেস করছো, এখন তোমার এই স্ট্রাগল টাইমটাতে জাস্ট লাইক অসুস্থ ছেলে স্ট্রাগল করা লাগছে, কিন্তু নার্ভাস ছিল কিনা যে ইজিপিটি যে এখন 1 মাস পরে দিব, বা আফটার দ্য কোর্স ওরকম নার্ভাসনেস কাজ করছে কিনা, যে তুমি লাইক এরকম হয়েছে কিনা যে তুমি যেহেতু আগে একটা কোর্স করছো ওখানে যতটুকুই শিখছো ওটার সাথে ম্যাচ পাইছো কিনা, বা তোমার বুঝতে অসুবিধা হয়েছে কিনা যে আমি কিছুই বুঝি না, এরকম কিছু হয়েছে কিনা যে ইজিপিটি না, না, অ্যালেক্সিস আহমেদের যে কোর্স? না ভাই, আমার কোনো অসুবিধা হয় না। অসুবিধা হলে তো অবশ্যই আপনাকে মেসেজ দিতাম বা জানাতাম, ভাই আমার তো এখানে অসুবিধা হইতেছে, বাট এরকম আমার কিছুই হয় নাই। আমার হচ্ছে সবগুলি মোটামুটি বুঝছি আর কি। তো আমাদের কোর্সে যেগুলি কভার করা হয়েছে প্রত্যেকটা টপিকই হচ্ছে আমাদের শুরু থেকে বলা হয়েছে যে এটা এই তোমার এই এক্সামে থাকবে, তুমি এই টপিকটা আরো ভালো মতো দেখবা, এগুলি হচ্ছে এক্সামে থাকবে, বিভিন্ন এক্সামে তখন দিবা যখন এগুলি কাজে লাগবে আর কি। এগুলি মোটামুটি সবগুলি আর কি কভার করা হয়েছে আর কি। বাট এখানে তো হচ্ছে আপনার প্রত্যেকটা টপিক খুব মানে ডিপলি বোঝানো সম্ভব না প্রতিটা কোর্সের মধ্যে। তো আপনি হচ্ছে বলছেন যে আমাদেরকে এখানে এখানে তোমরা এগুলো শিখবা, এগুলি হচ্ছে থাকবে আর কি। কিন্তু আচ্ছা, ওইগুলি আসলে এটাই, ওইগুলি আর কি, এর বাইরে কিছু না তো। আমি রেটিং বাংলাদেশ একটা ডগও শেয়ার করে দিছিলাম যে স্পেসিফিক হ্যাঁ, ডগ ওইটা যে আমি দেখছি। ইজেপিটি এর জন্য তুমি এটা নিবা, সিএইচ এর জন্য এটা নিবা, পিএনপিটি এর জন্য এটা তুমি ফলো করবা,
যেমন তোমাদের তো আমি বলে দিছি যে যখন আমি লাইক একদম বেসিক বেসিকও যখন করছি তখন আমি বলে দিছি দেখো এই বেসিকের এখান থেকে কিন্তু অনেক সময় সিএইচসি কোশ্চেন থাকে। তো যারা সিএইচ দিবা এই জিনিসগুলো নোট করে রাখবে, তাহলে এক্সট্রা ভাবে তোমার আর কোনো জায়গায় যা খোঁজা লাগবে না যে এরকম কিছু হইতে পারে। কারণ ধরো যেমন তোমাদের ইজিপিটি যে এক্সপ্লয়েট গুলো আসছে এগুলো কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে আগে, ইভেন লিঙ্ক গুলো দেয়া আছে যে এটি বাংলাদেশের যে ডকে, যে এই লিঙ্ক গুলা তুমি যদি কভার করে দেখবে এক্সপ্লয়েট গুলো একই রকম, ঠিক আছে, সবগুলো একই ধরনের। যা ধর একটু আট পিস হবেই তো, কারণ তুমি এক্সাম দিবা একটু একটা ডিরেক্টরি চেঞ্জ করে দিবে, আরেকটা ডিরেক্টরি নেম চেঞ্জ করে দিবে। তো এরকম তুমি এই ঝামেলায় পড়ছো কিনা, যেহেতু তুমি আগে করছো, তো এরকম হয়েছে কিনা? ভাইয়া এখানে তো হচ্ছে আপনার যে হুবহু আমরা যে ল্যাবগুলি সলভ করি বা ট্রাইএকমিতে বা অন্যান্য যেগুলি ল্যাবগুলি আছে এগুলি তো হুবহু বাদ দেওয়া থাকে না, হচ্ছে এখানে হচ্ছে আপনার মানে ওই ক্রাইটেরিয়াটা হচ্ছে ফলো করে দেওয়া হয় আর কি, যে তুমি এটা এই পথটা মেনটেন করলে এটা পাওয়া যাবে, এক্সপ্লয়েটটা পাওয়া যাবে। এখানে তো আর হুবহু দেওয়া থাকবে না। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন কেউ যদি মানে ট্রাই রুমগুলি সলভ করে, রুমগুলি সলভ করলে আমি আশা করি যে তার হচ্ছে বেসিক নলেজটা যে কোনটার পরে কি করতে হবে, যেমন ধরেন কারো যদি প্রাথমিক নলেজ থাকে, আহ, প্রথমে হচ্ছে আমার স্ক্যানিং করতে হবে, হোস্ট ডিসকভারি করতে হবে, তারপর হচ্ছে কোন এক্সপ্লয়েটটা কোন পোর্টের মধ্যে কি রান করতেছে, কোন পোর্টের মধ্যে কি সার্ভিস চলতেছে, কোন সার্ভিসটা ভার্নারেবল, এগুলি চেক করা, তারপর হচ্ছে ওই ভার্নারেবল সার্ভিসের থ্রুতে এক্সপ্লয়েট করা, তারপর হচ্ছে পোস্ট এক্সপ্লয়েটেশনের ব্যাপারটা হচ্ছে যেটা প্রিভিলেজ এসকেলেশন, এগুলি আর কি। So এই স্টেপগুলি যে ফলো করবে সেক্ষেত্রে সে মোটামুটি সবগুলি পারবে আর কি। এক্স্যাক্টলি, এটা তো তোমার একদম ফান্ডামেন্টালস। যেমন ধরো তোমাদের আই থিঙ্ক এনম্যাপ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, মানে হোস্ট ডিসকভারি, তারপর যে অপারেটিং সিস্টেম গুলা ডিটেক্ট করা, এখানে কি রান হচ্ছে, লাইক কোনো সার্ভিস রান হচ্ছে কিনা, কোনো অ্যানোনিমাস সার্ভিস রান হচ্ছে কিনা, লগ ইন টগিন আছে কিনা। তো এইগুলো থেকেও আশা করি তুমি মেবি কোশ্চেন পাইছো, যে এরকম টাইপের কোশ্চেন হয়েছে। হম, হ্যাঁ ভাই পাইছিলাম। আচ্ছা, তো এখানে মেইনলি আমরা সবসময় বলি যে ইজিপিটি, সিএস প্র্যাকটিক্যাল বা সিএস যেটাই দাও না কেন, এগুলোতে খুব হার্ড কোশ্চেন তোমাকে দেবে না, কারণ এগুলোতে এন্ট্রি লেভেলের একটা এক্সাম। এজ এ জুনিয়র হিসেবে তুমি কাজ করবা, তো তোমার ওরকম না লাইক ওএসিপি তুমি দিয়ে দিবা, ওএসিপি তে তোমার অনেক হার্ড একটা পাথ, একটা সময়, দুইটাই তোমার অনুসরণ করে চলতে হয়। তো ওভারঅল দেখা যায় যে মোটামুটি একটা ডিপ্রেশন টাইম যায়। তো তোমার ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জ হয়েছে কিনা যে আমি যখন লাইক ধরো এক্সাম এরিয়ে আসলো, তোমার কাছে কোনো ল্যাব বা চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা, বা কোনো ইরর পাইছো কিনা, যেটা নেক্সট যারা এক্সাম দিবে, কারণ কোশ্চেন তো এক একজনের এক রকম হয়। তুমি কোশ্চেন তোমার যেটা আসবে তোমার অন্যজনের ওটা নাও আসতে পারে, সাফেল হবে, কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে। তো তুমি নেক্সট যারা, অনেকে হয়তো বা দেখতেছেন যে এক্সাম দিবে সামনে, এরকম কোনো চ্যালেঞ্জ আছে কিনা যেটা তুমি ইউনিক ভাবে ফেস করছো? ভাইয়া তেমন কোনো চ্যালেঞ্জ আমি একদম যে ওইভাবে বলতে গেলে চ্যালেঞ্জ ফেস করি নাই, বাট এখানে হচ্ছে আমি যেটা বলবো আর কি সবাইকে, আপনি পরীক্ষাটা স্টার্ট করার আগে মাস্ট বি ইন্টারনেট কানেকশনটা আপনি এটা ফলো করবেন, ইন্টারনেট কানেকশনটা যাতে ভালো থাকে। কারণ ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেলে যে কি একটা বিপদ, কি একটা সমস্যার মধ্যে পড়তে হয়, এটা ভাই আমি হারে হারে বুঝতে পারছি আর কি। হ্যাঁ, ইন্টারনেট কানেকশন তো অবশ্যই ভালো রাখতে হবে, কারণ এখানে সার্ভারটাও তোমার বাইরের। তো এখানে লাইক আমাদের ইন্ডিয়ান কাছাকাছি যে জোন, এটা সার্ভারটা দেওয়া হয় না। সো মোটামুটি একটা ভালো ধরো নেটওয়ার্ক না থাকলে আমরা দেখা যায় ল্যাব স্লো হয়ে যায়। তুমি জানো, লাইক তুমি দেখতেছো যে আমি এখানে অ্যাক্সেস এইভাবে নিব, বাট তুমি পারতেছো না নেটওয়ার্ক কানেকশন প্রবলেমের কারণে। তো এরকম ফেস করতে হয়। এখন তুমি যদি কেউ ধরো নতুন করে এক্সাম দিতে যায়, তো তাকে তুমি কিভাবে গাইড করবা যে কত ঘন্টা সময় দিবে, বা কিভাবে সে প্রিপারেশন নিতে পারে, কোনটা অনুসরণ করতে পারে? কারণ তুমি যে ট্রেনিংটা দেখছো এটা তো নর্মাল একটা বিষয়, যা পড়ায় ওটা তো নর্মাল আর আসে না। ওখান থেকে হুবহু আসা পসিবল না। তো ওখান থেকে তোমার একটা সিমুলেটেড জাস্ট একটা এনভায়রনমেন্ট দিবে, একটু চেঞ্জ করে দিবে, একটু হার্ড করে দিবে। এই যেমন আমি যখন ইজিবিটি পড়ছিলাম, আমি যা পড়ছি ওখান থেকে এক্সামে হুবহু কোনো কিছু আসে নাই। মানে সিম্পল সিম্পল ধরো হালকা হালকা মিল আছে, আবার একটু চেঞ্জ হয়ে গেছে এরকম। তো যারা এক্সাম দিতে চায়, তুমি তাদের ক্ষেত্রে কি অ্যাডভাইস দিবে, কত ঘন্টা সময় দিতে পারে, কোথা থেকে প্রিপারেশন নিতে পারে? প্রথমত হচ্ছে ভাই গাইডলাইনের যে ব্যাপারটা, রোড ম্যাপটা আসলে কিভাবে কি কি করতে হবে সেটা তো রেড টিম বাংলাদেশে পাবলিশ করাই আছে একটা প্লে লিস্ট, ভেন্ডার এক্সামের ক্ষেত্রে ইজিবিটির ক্ষেত্রেও আছে। আর সময়ের যে ব্যাপারটা হচ্ছে ভাই, প্রত্যেক দিনে আমি যদি ডেডিকেটেড যদি কেউ 4 ঘন্টা ডেডিকেটেডলি দিতে পারলি, আমি মনে করি যে হচ্ছে 1.5 মাসের মধ্যে এটা কভার করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা,
আসলে 4 ঘন্টা তোমাদের বলাই হয়েছিল আগেও যে 3 থেকে 4 ঘন্টা যদি তুমি স্টাডি করো প্রপারলি। এখন এমন হওয়া যাবে না। আজকে 3 থেকে 4 ঘন্টা স্টাডি করলাম, আবার ১ সপ্তাহ পর দিয়ে ৩-৪ এটা না, হ্যাঁ, কনসিস্টেন্সি মেইনটেইন করে যদি তুমি ৩ থেকে ৪ ঘন্টা সর্বোচ্চ দিতে পারো, তাহলে দেখা যায় তোমার কোর্সও কভার হয়ে যাবে, যেটা অ্যালেক্সিস আহমেদ দিয়েছে। তো এটাও কভার হয়ে যাবে, এক্সামে তুমি তো ফাটিয়ে ফেলতে পারবা। কিন্তু তোমার যেমন মার্ক আসছে 90 প্লাস, 90 প্লাস মার্ক কিন্তু সবাই উঠাইতে পারে না, সবার ক্ষেত্রে পসিবল হয় না। তো ধরো অনেকে জাস্ট 70% দিয়ে পাস করতেছে, বা অনেকে রিটেক দিয়ে পাস করতে, এটা তো তোমার ফার্স্ট, এটা আমি ইভেন জানিও না, তুমি হঠাৎ করে বলছো বলতে আমি জানতে পারছি। এই জন্য এই যে পোস্টটাও দেরিতে আসছে, যে আমার মাথায় ছিল না যে তুমি পাস করে ফেলবা হুট করে। তো তোমার ক্ষেত্রে আহ, যে তুমি লাইক ধরো রিসোর্স গুলো দিতে চাও, যারা নিউ এক্সাম দিবে, কি কি টপিকের উপর গুরুত্ব দিতে চাও, এগুলাতে গুরুত্ব দিবেন আপনারা? কারণ এখানে যারা যারা এখন পর্যন্ত আসছে, তারা ধরো একজন গেস্ট আসছে, সে একটা টপিকের কথা বলছে যে এগুলাতে গুরুত্ব দিবেন, আরেকজন বলছে অন্যগুলোতে গুরুত্ব দিবেন। মোটামুটি তুমি কোনটাতে বলবা যে এগুলোতে গুরুত্ব দেওয়াটা ভালো মনে হয়? ভাইয়া প্রথমত আমি হচ্ছে আমাদের যে আগের যে লাইভ গুলি দেখলাম, সেক্ষেত্রে আমার এগুলি দেখার পর আমার মানে আমিও হচ্ছে যখন ইজিবিটি নেই না আর কি ভাউচারটা, তখন হচ্ছে আমার জানার খুব ইচ্ছা ছিল ভাই এটা আসলে কিভাবে নেয়, এটা আসলে কিভাবে কোন কোন স্টেপটা ফলো করতে হবে, কোন কোনটা কোন কোন টপিকটা আসলে পড়তে হবে, এটা কিন্তু আসলে জানার আমার খুব ইচ্ছা ছিল। তো ওইখান থেকে আমি ঠিক করছি যে আসলে ওইটা আর কি বলবো আর কি আজকে। যেমন কেউ যদি হচ্ছে শুরু থেকে শুরু করতে চায়, প্রথমেই হচ্ছে ওনার ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং সম্পর্কে একটু ফান্ডামেন্টাল একটা যে ধারণাটা, সেটা হচ্ছে থাকতে হবে আর কি। তারপর হচ্ছে আমার ইন্টারনেট, আমার নেটওয়ার্কের মধ্যে কয়টা ডিভাইস কানেক্ট আছে, এটা থেকে আমরা বলি আজকে হোস্ট ডিসকভারি আর কি। হ্যাঁ, কোন কয়টা ডিভাইস আছে, ওই ডিভাইসের মধ্যে কি কি পোর্ট কানেক্ট আছে, কোন সার্ভিসটা রান হইতেছে, এগুলি আর কি চেক করা। তারপর হচ্ছে আমাদের ওই যে কার্ল লিনাক্স এর ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলি, কার্ল লিনাক্স এর কমান্ড সম্পর্কে জানা, কার্ল লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা, কারণ হচ্ছে এক্সপ্লোর করতে গেলে তো এই সম্পর্কে জানতেই হয়। তারপর হচ্ছে আমাদের এনম্যাপ সম্পর্কে ভালোভাবে একটা নলেজ রাখা, কারণ এনম্যাপ আমাদের অনেক হেল্প করে আর কি। এনম্যাপ দিয়ে হচ্ছে মেন কাজগুলি, আমরা কোন পোর্টের মধ্যে কি সার্ভিস রান হইতেছে এগুলি বাইর করি। তো আর সেকেন্ড, তারপর হচ্ছে আমাদের যেমন মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটা, এটার মধ্যে ভালো একটা নলেজ রাখতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লয়টেশন পার্টটা, আমাদেরকে হচ্ছে ওই সার্ভিস, আমাদের পোর্টের মধ্যে যে সার্ভিসগুলো চলতেছে ওই সার্ভিসের থ্রুতে আমাদেরকে এক্সপ্লয়েট খুঁজতে হবে, কোন পোর্টটা বা কোন সার্ভিসটা ভালনারেবল, ওই সার্ভিসের থ্রুতে আমাদেরকে এক্সপ্লয়েট করতে হবে। এক্সপ্লয়েটের পর হচ্ছে যা পোস্ট এক্সপ্লয়টেশন, এগুলি তো হচ্ছে পরের ব্যাপার। So, আগে হচ্ছে আমাদেরকে ওই যে হোস্ট ডিসকভারি, এনম্যাপ, এই যে কার্ল লিনাক্স ফান্ডামেন্টাল, এগুলি হচ্ছে জানা দরকার আর কি। আচ্ছা, তো মেইনলি তোমার ফান্ডামেন্টালস যদি স্ট্রং থাকে, তুমি এক্সাম ইজিলি কভার করতে পারবে। এখানে তো তোমার লাইক সিটেপ টাইপের একটা এক্সাম, রাইট? সিটেপ হ্যাঁ, বেসড হ্যাঁ, একটা, তো যেহেতু সিটেপ বেসড একটা এক্সাম, তোমাকে এখানে যে খুব যে প্যারা দিবে মনে না, ঠিক আছে? তবে হ্যাঁ, তুমি একটা জিনিস এটা ফেস করছো কিনা, যারা এখানে আসছে তারা বলছেন যে ভাই টার্গেটটা খুঁজে বের করা হচ্ছে অনেক চ্যালেঞ্জের একটা বিষয়, কারণ এখানে টার্গেট বলা থাকে না। এরকম ভাইয়া হয়েছে এটা তোমার? আমার ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ, না না ভাই, এটা আমার ক্ষেত্রে কোনো ইস্যু নাই, বাট আমি হচ্ছে ওই যে আমার হচ্ছে আমার সাবনেট আইডিটা মানে হচ্ছে ওই যে সাইডার সহকারে বের করে আমি হচ্ছে ওই যে এই আপনার হোস্ট ডিসকভারি যে স্ক্যানটা আছে ওইটা দিয়ে আমার খুব ইজিলি পাই গেছি, ওটা আমার কোনো ইস্যু হয় নাই, খুব ইজিলি পাইছি আর কি আমার টার্গেট গুলি। আচ্ছা, তো মেইনলি এখানে যেহেতু একটা সিটেপ বেসড একটা এক্সাম, তো এখানে তোমার দেখা যাবে যে একটা কোশ্চেনের সাথে আরেকটা ইন্টার কানেক্টেড থাকে। তোমাকে খুঁজে বের করতে হবে যে এই সার্ভারে এটা আছে, এই মেশিনে এটা আছে, এই কম্পিউটার নেম এটা আছে। ইভেন তোমার কম্পিউটার নেমটা জানা অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাকে যে এনভায়রনমেন্টটা দিয়েছে এটা তো এডি এনভায়রনমেন্ট, তুমি তো অ্যাক্টিভ ডিরেক্টরি কোর্স আমাদের, সো তোমার জন্য ইজি হয়ে গেছে। যারা অ্যাক্টিভ ডিরেক্টরি করে না, আমি তাদেরকে বলবো এটা করাটা অনেক, আমি মনে করি যে হাইলি প্রিফার। কারণ তুমি যদি অ্যাক্টিভ ডিরেক্টরিটা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে যে একটা ক্রিডেনশিয়াল আরেকটাতে কিন্তু কাজ করে। ধরো একটা কম্পিউটারে তুমি একটা ইউজার নেম পাসওয়ার্ড পাইছো, এটা দিয়ে আরেকটাতে অ্যাটাক করতে পারবে। যেমন তোমাদের আমরা করাইছি যে পিএস এক্সেক দিয়ে আমরা, তুমি করতে পারো, ম্যানুয়ালও করতে পারো, মেটাস্প্লয়েট দিয়েও করতে পারো। তো এখান থেকে তুমি দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ডাইনামিক ফ্ল্যাগ বের করতে হয়। তো এটা কিন্তু টোটালি হচ্ছে তোমার এই ইয়ের উপর, যে ক্রিডেনশিয়ালটা তুমি যে বের করছো, ওই ক্রিডেনশিয়ালের থ্রুতে ডাইনামিক ফ্ল্যাগ গুলা বের করলে তাহলে ওটা জমা দিতে হবে। আবার এখানে এটা বলবা লাইক ফ্ল্যাগ যারা যারা আবার এক্সাম দিবে তাদের জন্য একটা লাইক অ্যাওয়ারনেস, যে ফ্ল্যাগ কিন্তু আপনি একবারে সাবমিট করতে পারবেন, সেকেন্ড টাইম কিন্তু এডিট করার কোনো অপশন নাই ফ্ল্যাগে। যে ধরেন আমি সাবমিট করলাম, আবার এডিট করব,
এই অপশনটা কিন্তু ফ্লাগের ক্ষেত্রে নাই। বাকিগুলোতে পাবেন, বাট এই অন ফ্লাগের ক্ষেত্রে পাবেন না, ডাইনামিক ফ্লাগের ক্ষেত্রে। তুমি এটা ফেস করছো কিনা ডাইনামিক ফ্লাগের প্লাগ ক্ষেত্রে? একদম। আচ্ছা। তো মেইনলি এখানে ইজিপিটিটা খুবই ইজি এক্সাম, অলরেডি আমাদের অনেকগুলো স্টুডেন্ট এটা কভার করে ফেলছে। তো যেটা সাদত বলল যে আপনি যদি অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সময় দিতে পারেন প্রপারলি, তাহলে এটা আপনার জন্য আহামরি ওরকম হার্ড কোন একটা এক্সাম হবে না আশা করি। আর আমাদের বেশ কিছু কোয়েশ্চেন চলে আসছে এখানে আমাদের একজন স্টুডেন্ট তাইবিন। তো ওয়ালাইকুম আসসালাম, সালাম জানাচ্ছেন আমাদের আমাদের ওয়ালাইকুম আসসালাম। আরেকটা স্টুডেন্ট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমরা ভালো আছি। আরেকজন বলছেন যে ভাইয়া এ তো সবসময় একই কোশ্চেন করে যে আপনাদের কোর্স কবে আসবে। তো আমাদের ইনিশিয়ালি যে কোর্সগুলা এটা মোটামুটি আমি যেখানে আছি এখান থেকেই চলবে। আমাদের যদি প্রাইভেট কোনো কোর্স আছে রেডি বাংলাদেশ থেকে, এটা আমরা অ্যানাউন্স করে দিব। আপাতত আমাদের প্ল্যান নেই, যদি আসে আমরা সোন এটা অ্যানাউন্স করে দেবো ইনশাআল্লাহ। আর এখানে যারা স্টুডেন্ট দেখতেছেন এরা মোটামুটি রেটিমার সাথে ইন্টার কানেক্টেড, তো এই জন্য তারা এই প্রিভিলেজ গুলো পাচ্ছে। তো আমরা সাদাতের কাছে চলে আসি যে তুমি তো ধরো অনেক ছোট থাকতেই, যেমন আমি যদি তোমার বয়সে এখন থাকতাম, হয়তো বা আমার ড্রিমটা অনেক বড় থাকতো, আমি আরো সময় পেতাম, আরো প্রেসার ফ্রি থাকতাম। তো তোমার তো কিছুদিন পর হয়তো বা তুমি তোমার ইন্টার লাইফে চলে যাবা। তো তোমার এখন প্ল্যানটা কি এক্স্যাক্টলি, যে তোমার এখনই সময় যে একটা প্রপার প্ল্যান তৈরি করা, যে আমি নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স এভাবে কাজ করবো, এরকম কোনো প্ল্যান আছে কিনা তোমার? প্ল্যান তো অবশ্যই থাকবে আর কি। এটা হচ্ছে প্ল্যান তো অবশ্যই আছে। এটা আসলে আপাতত হাইডই থাকুক, কারণ হচ্ছে থাকুক আর কি হাইড। এটা হচ্ছে বলতে চাচ্ছি না আর কি। প্ল্যান তো অবশ্যই ভালো কিছু করার জন্য অবশ্যই প্ল্যান থাকবে, অবশ্যই কিছু ভালো কিছু করার জন্য ইচ্ছা। আচ্ছা, আমরা অবশ্যই তোমার জন্য দোয়া করি যে তুমি ভালো কিছুই করো। কারণ প্ল্যান অবশ্যই সবসময় সব প্ল্যান বলতে হয় না। তো আমরা মনে করি, আমরা গেস করে নিলাম যে আশা করি তুমি লাইক কি করতে পারবা, যে ইন ফিউচারে হয়তো যে সাইডে যাও ওখানে একটু ভালো টাইম দিবা। সেক্ষেত্রে আমরা তো অলরেডি তোমার সাথে আমরা শেয়ার করতে হবে যে এই জিনিসগুলো নিয়ে তোমরা আগাতে পারো। তো অবশ্যই প্রোগ্রামিংটা ভালো মতো জানতে হবে বর্তমান সাইবার সিকিউরিটি ফিল্ডে। তো প্রোগ্রামিং ছাড়া কোনো ওয়ে নেই। তো আমি রিকমেন্ড করবো যে প্রোগ্রামিং এর দিকে ফোকাস করা। এখন অনেকের এরকম কোশ্চেন থাকে যে ধরো, বা এটা মোটিভ থাকে যে আমি তো এই সার্টিফিকেশনটা করলাম, তোমার এরকম কোনো টার্গেট আছে কিনা এরপর আমি নেক্সট কোনো সার্টিফিকেশন করব, বা এটার প্রিপারেশন এখন নিচ্ছ? হ্যাঁ ভাই, আছে একটা। আর ভাই আমি হচ্ছে এই লাইভের মাধ্যমে আমার শ্রদ্ধেয় ভাই মিনাজুল তাবিন ভাইকে অনেক অনেক থ্যাংক দিতে চাই, কারণ ভাই অনেক হেল্পফুল ছিল আমার জন্য আর কি। শুরু থেকে অনেক হেল্প করছে, ভাইয়ের অনেক জ্বালাইছি বাউচার কেনার সময়, বাউচার কেনার আগে পরে। ভাই অনেক অনেক থ্যাঙ্কস। ওকে। সো তাইমিনকে থ্যাঙ্কস জানাইছে আমাদের। মেবি তোমরা একই ব্যাচে ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো মেইনলি আমরা যদি ইজিপিটি একটু সামারি করি, মেইনলি এখানে আপনার একটা ভালো প্রিপারেশন নিতে হবে, কারণ যেহেতু সিটিএফ বেসড একটা এক্সাম, প্রিপারেশন খারাপ হলেই আপনি একটার পর আরেকটা আনসার করতে পারবেন, এটা পসিবল না। আর আপনার বেশ কিছু টপিক আছে যেগুলোর উপর আপনার খুব ভালো নলেজ থাকতে হবে। এর মধ্যে হচ্ছে স্ক্যানিং পার্টটাতে, যেমন তুমি মেবি ফুলি পাইতা, যেটা তুমি স্ক্রিনশটে দেখলাম যে তুমি স্ক্যানিং এ কিছু কোশ্চেন ভুল করছো, মানে অডিট পার্টে। তো যেটা গুরুত্ব বেশি দেওয়া উচিত বলে আমি মনে করি একটা পেন টেস্ট এঙ্গেজমেন্টে। তুমি হয়তো এক্সপ্লয়টেশন খুব ভালো পারতেই পারো, বা প্রিভিয়াস এক্সপ্লয়টেশন ভালো পারতে পারো, কিন্তু তোমার এখানে গুরুত্ব দিতে হবে। তো এই জন্য আপনাকে স্ক্যানিং এন্ড ম্যাপ দিয়ে ইনফরমেশন গ্যাদারিং ম্যানুয়ালি এটা ভালো মতো করতে হবে। এরপর উইন্ডোজের যে কমেন্ট গুলো, সিএমডির কমেন্ট, বিশেষ করে ইউজার বের করার কমেন্ট, গ্রুপ বের করার কমেন্ট, এই কমেন্ট গুলো জানতে হবে। লিনাক্সের ক্ষেত্রেও সেম আপনাদের পরামর্শ থাকবে। এরপর আপনাকে জানতে হবে যে কিভাবে এক্সপ্লয়েট গুলো হ্যান্ডেল করতে হয়, কারণ অনেক সময় দেখা যায় অনেক এক্সপ্লয়েট কাজ করে না। তুমি এরকম ফেস করছো কিনা, লাইক আমরা একটা টুল ইউজ করছি, এক্সামে দেখি ওই টুলটা ইউজ করা যাচ্ছে না, এরকম কি তোমার ক্ষেত্রে হয়েছে? ভাইয়া সেক্ষেত্রে আমি হচ্ছে একটু দ্রুপাল নিয়ে একটু প্রবলেমে পড়ছিলাম আর কি। তো এটার জন্য হচ্ছে যারা কি সিএসি ওই যে ইজিপিটি এক্সাম দিবে আর কি, তাদের জন্য আমি রিকমেন্ড করবো হচ্ছে এই যে ডিসি ওয়ানটা আছে, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে এটা কাভার হয়ে যাবে। কারণ দ্রুপালের হচ্ছে অনেক কোশ্চেন ছিল আর কি আমার এক্সামে, আমার এক্সামে এটা নিয়ে একটু ইস্যু ফেস করছিলাম আর কি। আচ্ছা।
তো মেইনলি আপনাদের যেটা বললো যে আপনারা ভাবে DC1 এই মেশিনটা করতে পারেন। তাছাড়া আরো অনেক মেশিন আছে যেগুলো হচ্ছে আপনার এক্সামের ক্ষেত্রে অনেক কাজে দেয়। অনেক সময় আসে এক্সামে। তো এগুলা লাইক ৫ থেকে ৭ টা বা ১০ টা মেশিন করলে আপনার জন্য এক্সপ্লয়টেশনটা খুব ইজি হয়ে যাবে এবং প্রিভিয়াস এক্সপ্লয়টেশনটা। তো পাশাপাশি আপনার মেটাস্প্লয়েট দিয়ে এগুলো জানতে হবে। মেটাস্প্লয়েট কিভাবে এক্সপ্লয়েট করতে হয়, পিভটিং করতে হয় মেটাস্প্লয়েট দিয়ে। এটা ইজিলি আলেক্সিস আহমেদ কভার করেছেন। জাস্ট ২ টা কমান্ডের মাধ্যমে পিভটিং করা যায়। তো পিভটিং করার পর আবার কিভাবে আপনি হোস্ট ডিসকভারি করবেন, এটাও আপনাদেরকে একটু জানতে হবে। তো ওভারঅল আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এন্ড অফ দ্য ডে আমাদের বেস্ট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোর্সের যে মডিউলগুলো আছে এগুলা একবার হলেও ভিডিওগুলো দেখে নেওয়া উচিত। যদি আপনি পারেন বা আর যদি এক্সপিরিয়েন্স থাকে, এটা আপনার একটু মাথায় রাখতে হবে। তাহলে আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না বা ওরকম কিছু আপনি ফেস করবেন না ইজেপিটি এর ক্ষেত্রে। কারণ এটা হচ্ছে যেটা শাহাদাত বলল যে এটা খুবই মোটামুটি একটা বিগিনার ফ্রেন্ডলি একটা এক্সাম। এখানে আপনার খুব যে হার্ড কিছু থাকবে এমনও না। ঠিক আছে? আপনার জাস্ট ভালো একটা ইন্টারনেট কানেকশন থাকলে, একটু প্রপারলি পড়াশোনা করলে ইজিলি আপনি এক্সামটা কভার করতে পারবেন। অ্যান্ড অনেকে আবার দেখা যাচ্ছে যে সিআরটিএ বা এইসব ইয়ের জন্য আমাদেরকে নক দিয়ে থাকেন। সিআরটিএ তো আপনি দেখা যায় এডি এর উপর একই টাইপের এক্সাম, ঠিক আছে? এডি এর খুব বেশি ওখানে কভার করা হয় না, এক্সামে আসে না, হার্ড কিছু নাই। খুবই বেসিক একটা পার্ট, এনুমারেশন পার্টে জোর দিলে হলো। যারা ইজেপিটি পাস করছে তারা খুব সহজে সিআরটিএ থেকে আগেও দিতে পারবে, এত সহজ। তো ওটার জন্য এক্সট্রা ভাবে প্রিপারেশনের ভিডিও বানাতে বলেন অনেকে, বাট আমরা আসলে সরি, কারণ যেহেতু ইন্ডাস্ট্রিতে এটার ভ্যালু ওরকম নাই, স্টিল নাও, তো এই জন্য আমরা বানাচ্ছি না। যখন আসবে তখন আমরা আপডেটেড একটা নিয়ে আসবো। তো সাদাত আমরা তো লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। তো ভাইয়া আমি ওই যে ওটাই বলবো, যারা হচ্ছে অনেকে আমাদের হচ্ছে লাইভটা দেখবে, ওনারা ভাববে আসলে ভাইয়া যদি আর একটু ডিপলি মানে একটু খোলাখুলি ভাবে বলতো যে আসলে কিভাবে কি করা যায়। তো সেই জায়গাটুকু থেকে আমি বলতে চাচ্ছি, যারা আপনারা সামনের দিকে ভবিষ্যতে আসলে প্রিপারেশন দিতে চান, এক্সাম দিতে চান বা প্রিপারেশন নিতে চান, তো সেক্ষেত্রে অনেকে থাকবে হচ্ছে একদমই বিগিনার, যাদের হচ্ছে প্রাইমারি নলেজটুকুও নাই। তার জন্য আমি বলবো যে হচ্ছে আপনি প্রথমে একটু সাইবার সিকিউরিটি কি আসলে ব্যাপারটা একটু নিয়ে পড়াশোনা করবেন, ঘাটাঘাটি করবেন। তারপর হচ্ছে কিভাবে এক্সাম বেজ আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় আর কি, সেই ভেন্ডার এক্সাম বেজ। সো সেটা দেখার চেষ্টা করবেন। সো এই ক্ষেত্রে রেড টিম বাংলাদেশটা ফলো করতে পারেন। রেড টিম বাংলাদেশ অনেক ফ্রি রিসোর্স দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার ওই যে প্রথমে কাল লিনাক্স সম্পর্কে জানতে হবে, কারণ কাল লিনাক্স দিয়ে তো আমরা হচ্ছে মেইনলি আসলে কাজগুলি করে থাকি আর কি। কাল লিনাক্স অপারেটিং সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে হোস্ট ডিসকভারি সম্পর্কে জানতে হবে, এনম্যাপ সম্পর্কে জানতে হবে, আরো অন্যান্য টুলস আছে এগুলি হচ্ছে জানতে হবে। আর মেইনলি হচ্ছে আমি যেগুলি মেইনলি জানার প্রয়োজন সেগুলি বলছি। সো এনম্যাপের পরে হচ্ছে আপনার মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক সম্পর্কে খুবই, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা হচ্ছে জানলে হচ্ছে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। যারা জানবো আসলে তারা হচ্ছে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা হচ্ছে এটা মেইনলি হচ্ছে এগুলি ফোকাস করবেন। মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের পরে হচ্ছে আপনার কোন আমার ভালনারেবল সার্ভিস গুলি আছে এগুলি এক্সপ্লয়েট করা, আর পোস্ট এক্সপ্লয়টেশন, এইভাবে আসলে আগাইলে হচ্ছে আপনার প্রত্যেকটা টপিকের উপরে ধরেন আপনি যদি এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু মানে করেন, তাহলে হচ্ছে আর কি কোনোটাই হবে না আর কি। যে কোনো একটা টপিক ধরে ধরে আর কি প্রপারলি হচ্ছে আগাইতে হবে আর কি, একটার পরে আরেকটা। আপনি এখান থেকে একটু দেখলেন, ওইখান থেকে একটু দেখলেন, তাহলে তার হবে না। আপনাকে একটা টপিক ধরতে হবে, ধরে ভালোভাবে ওটা কাভার করে তারপর নেক্সট টপিকে যাইতে হবে আর কি। এভাবে আগাইলে আমি আশা করি আপনি খুব ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ। ওকে। তো থ্যাংক ইউ সাদাত আমাদের সাথে জয়েন করার জন্য এন্ড তোমার স্টোরিটা শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আমরা আরো দেখতে চাই তুমি ভালো একটা পজিশনে চলে যাও। এখন অনেক বয়স কম। তো তোমার টার্গেট যেটা আছে সেটা পূরণ হোক। দোয়া রইলো আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ ভাই। এবং বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। এন্ড আশা করি তুমি খুব সুন আরো কয়েকটা সার্টিফিকেশন করে ভালো একটা জবে জয়েন করে ফেলবা। এজন্য তোমাদের সবার জন্য আমার অবশ্যই যে মেন্টর হিসেবে অলওয়েজ দোয়া থাকে। তোমার জন্য একই রকমের দোয়া থাকবে আমার। সো ভালো থাকবে। সো সবসময় তোমার জন্য দোয়া রইল। আমরা একদম থ্যাংক আমাদের ইউ। লাইফের শেষ পর্যায়ে চলে আসছি। তো ইনশাল্লাহ